গল্প আমার তুমি গল্প পর্ব ৮ লেখিকা মুন্নি আক্তার প্রিয়া। বাড়িতে গিয়ে পায়চারি করছে পরি। কখন সাদা বাসায় আসবে আর কখন খবরটা দিবে, কীভাবে বা বলবে। ইস, ভাবতেই কেমন জানি লজ্জা লাগে। শাশুড়ি মাকেও এখনও খবরটা জানায়নি। কয়েকবার রুমে গিয়েও ফিরে এসেছে। একদিন বাদেই পরীক্ষা, কিন্তু পড়তে পারছে না। এক অজানা সুখ ভর করেছে মনে। স্টাডি রুমে বই নিয়ে বসে আছে পড়ি। পড়া আদৌ হচ্ছে না। বইয়ের ভেতর তাকিয়ে আছে আর মন পড়ে আছে আগের কথাগুলো। সাদ্দামের সাথে প্রথম দেখা আর কথাগুলো মনে হতেই খিলখিল করে হেসে দেয় পড়ি। কি ঝাড়াটাই না ঝেড়েছিল সাদাবকে। পর মুহূর্তে মনটা আবার খারাপ হয়ে যায়। সাদাব পাল্টে গিয়েছিল ওর মায়ের জন্য, অন্য কাউকে বিয়ে করতেও রাজি ছিল। এটা ভেবে আবার শান্তি পায় যে দেরি হলেও নিজের ভুলটা বুঝতে পেরেছিল আর ফিরে এসেছিল। বইটা বন্ধ করে নিজের রুমে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে পেটে হাত রাখে। এখন তো সবচেয়ে সুখের সময়। সাদাবার ওর মায়ের ইচ্ছেও পূরণ হচ্ছে। বাড়িতে নতুন অতিথি আসছে। এখন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ কষ্টের পরে তো সুখ দেয়। আপন মনে হেসে চলেছে পেটে হাত দিয়ে। কলিং বেল বাজতেই দৌড়ে দরজা খুলে দেয় পরি। সাদাব এসেছে। পরের দিকে না তাকিয়েই গট গট করে রুমে চলে গেল। পরির মনটা খারাপ হয়ে গেল। দরজা লাগিয়ে পরেও রুমে যায়। সাদাব ওয়াশরুমে গিয়েছে। চুপচাপ দাঁড়িয়ে থাকে পরি। কিছুক্ষণ পর টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে। চুপ করে খাটে বসে পড়ে। দেখে মনে হচ্ছে মন খারাপ বা কিছু হয়েছে। চুপ করে না থাকতে পেরে পরি বলল, তোমার কি মন খারাপ? সাদাব পরের দিকে তাকালো। পরির হাত ধরে পাশে বসিয়ে বলে, না। খেয়েছো তুমি? না। এখনও খাওনি কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ক্ষুধা লাগলে খেয়ে নিবে কেমন? পড়তে বসছ? পরশু পরীক্ষা না? হ্যাঁ। পরীর কপালে চুমু খেয়ে বলে, যাও পড়তে বসো। সাদাবকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে যেটা পরীকে বলতে চাইছে না। ইতস্তত করে পরি বলল, তোমার একটা কথা বলতে চাই। বলো। মানে কি? আসলে এমন করছো কেন? ঠিক আছো তুমি? কীভাবে বলবো বুঝতে পারছি না। ইতস্তত কেন করছো পরি? মানে মা কিছু বলেছে? না। তাহলে? ধর, আমি তো বলতেই পারছি না। আরে বলো তো। টেনশন হচ্ছে আমার। আইডিয়া কি? লিখে দিই? তোমার মুখে কি হয়েছে মুখে বলো। মুখে তো বলতে পারছি না। তুমি দাঁড়াও, আমি আসছি। পরি দৌড়ে স্টাডি রুমে চলে যায়। খাতা বের করে সেখানে ছোট্ট অক্ষরে কিছু কথা লিখে পেজটা ছিঁড়ে ভাঁজ করে নেয়। বেডরুমে গিয়ে সাদাবের হাতে চিরকুটটা দিয়েই আবার দৌড়ে স্টাডি রুমে চলে আসে। পরীর এমন ব্যবহারে ভেবাচাকা খেয়ে যায় সাদাব। পরীর বাচ্চামি স্বাভাবিক দিন দিন বেড়েই চলছে। কি এমন কথা যে লিখে বলতে হবে? অত শত ভাবনা বাদ দিয়ে চিরকুটটা খুলে যেটা লিখেছিল। জানি না এই সময় একটা মেয়ে কীভাবে এই কথাটা তার প্রিয়জন তার স্বামীকে বলে। আসলে কখনো দেখিও নি। তোমাকে বলতে ভীষণ লজ্জা লাগে। তোমাকে বলতে ভীষণ লজ্জা লাগছিল আমার। তার মধ্যে তোমায় দেখে মনে হলো তোমার মুড খারাপ। তাই লজ্জার সাথে সাহস চুপচে গিয়ে ভয়যোগ হলো। তবে আমি জানি এটা তোমার জন্য খুশির খবর, বুঝুনি? 3টা গোলাপের তুমি আমি দুজনেই ছিলাম। এবার 3য় গোলাপটাও আসছে। ছোট্ট অতিথি আসছে আমাদের পরিবারে। চিরকুটটা পরে কিছুক্ষণ থম মেরে বসে থাকে সাদাব। চিরকুটটা ভাঁজ করতে করতে ভাবে, তার মানে আমি বাবা হব। সাদাব দ্রুত স্টাডি রুমে যায়। রুমের ভেতর থেকে লক করা। পরে দরজাটা খোলো প্লিজ। পরীর হাত পা জমে যাচ্ছে। বুক দুরু দুরু কাঁপছে। প্লিজ দরজা খুলো। যা বলছো তা কি সত্যি পরি? প্লিজ দরজা খুলো প্লিজ। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর পরি দরজা খুলো। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জায় সাদাবের দিকে তাকাতে পারছে না। সব সত্যি পরি? পরি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাদাব দুহাতে পরীর মুখ উপরে তুলে বলে। পরি লজ্জা মিশ্রিত মুখে বলে, সাদাব তখন ওই জড়িয়ে ধরে। পরি সাদাবকে জড়িয়ে ধরে। সাদাবের চোখের পানি চিকচিক করছে। এই কান্না আনন্দের কান্না। পরীকে ছেড়ে দিয়ে দুহাতে পরীর গাল ছুঁয়ে বলে, তুমি জানো না পরি, তুমি আমায় কী সুখ দিচ্ছ। মনটা খারাপ ছিল ঠিকই, তবে এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিটা আমি পরি। আমি বাবা হব পরি। কথাগুলো বলে আবার জড়িয়ে ধরে পরীকে।
সাদাপের খুশি দেখে পরি নিজেও কান্না করে দেয়। বেশ কিছুক্ষণ নিজের সাথে জড়িয়ে রাখে পরীকে। এরপর পরীকে জিজ্ঞেস করে, কিন্তু পরি কি তুমি খুশি তো? মানে কি বলছো তুমি? আসলে তুমি তো এত তাড়াতাড়ি ভেবে নিতে চাওনি সাদাপ। তুমি আমার ভালোবাসা, আর তোমার অংশ আসতে চলেছে আমার ভালোবাসার অংশ, আমাদের ভালোবাসার স্মৃতি। হয়তো চাইনি আমি এত তাড়াতাড়ি ভেবে নিতে, কিন্তু আমি খুশি, অনেক বেশি খুশি সাদাপ। আল্লাহ ভালোবেসে আমাকে উপহার দিচ্ছে। তুমি যেমন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ এখন, ঠিক আমিও দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ। পরের সারা মুখে চুমুতে ভরিয়ে দেয়। অনেক ভালোবাসি তোমায় পরি, অনেক বেশি। আমি অনেক খুশি পরি। বিনিময়ে লজ্জা মিশ্রিত হাসি দেয়। বাবা মাকে বলছো না? কেন? ধুর, আমার তো লজ্জা লাগে। আমার লজ্জাবতী বউটা। আমি দোকান থেকে আগে মিষ্টি আনি, তারপর বলছি না। আগেই বলে যাও। কেন? কারণ তুমি যে দোকানে গেলে সবাইকে বলে বেড়াবে সেটা আমি জানি। বাবা মা জানার আগে বাইরের লোকজন কেন জানবে? সেটাও তো ঠিক। দাঁড়াও, আমি এক্ষুনি বলছি। যাও। সাদাব দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। কি হলো? সাদাব কিছু না বলে পরের গলায় চুমু দিয়ে দৌড় দেয়। পরি হেসে বলে, পাগল একটা। ওমা, মাগো। সাদাব নাচার ভঙ্গিতে আহ্লাদিভাবে মায়ের কোলে মাথা রেখে পাশে যে ওর বাবা বসা সেটা গ্রাহ্যও করছে না সাদাব। খুশিতে সাহস মনে দ্বিগুণ বেড়ে গিয়েছে, আর লজ্জা 0% এসে পড়ছে। কী হয়েছে? এত খুশি কেন? রেডি হও মা, রেডি হও। এই রাতে রেডি হব কেন? কোথায় যাব? তোমার যেতে হবে না, আমাদের বাড়িতেই আসছে। খেলার জন্য রেডি হও। কী আবোল তাবোল বকছিস? এই বয়সে খেলবো মানে? আর কে আসবে? তোমার নাতি নাতনি। মানে? এখনও বোঝোনি? তুমি দাদি হবে গো, দাদি হবে। কি বলছিস সত্যি? হ্যাঁ মা। পরি তো আমায় বলল না? লজ্জায় বলেনি মা, আমাকে তো লিখে দিয়েছে। কোথায় পরি? কোথায়? রুমে। তুই তাড়াতাড়ি বাজারে যা, মিষ্টি নিয়ে আয়। যাচ্ছি মা। সাদাব মিষ্টি আনতে চলে গেলে সাদাবের বাবা মা পরীর কাছে গেল। পরি? হ্যাঁ মা। পরীকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে বলে, অনেক সুখী হ মা, অনেক সুখী হ। শ্বশুর মশাই মাথায় হাত বলে দিয়ে বলল, সারা জীবন সংসারে হাসি লেগে থাকুক। পরি দেখেছে শ্বশুর শাশুড়ি দুজনের চোখেই পানি। এই প্রথম শ্বশুর শাশুড়ি থেকে এত ভালোবাসা পাচ্ছে। পরি পেটে হাত রেখে মনে মনে বলে, আর এইসব ক্রেডিটই তোর বাবু। পরি ওর আপুকে ফোন করেছে। হ্যালো আপু। হ্যাঁ পরি বল। কেমন আছিস? অনেক ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোকে অনেক খুশি মনে হচ্ছে। আপু। কি কারণ? কী রে? আপু, তুই আমি প্রেগনেন্ট। সত্যি? হ্যাঁ। আমার পিচ্চি বোনটা দেখছি বড় হয়ে গিয়েছে। পরি মুচকি মুচকি হাসছে। মাকে বলেছিস? না, লজ্জা লাগছে আমার। ইস, আমার লজ্জাপতি। আচ্ছা, আমি এখন ফোন করে বলে দিচ্ছি, তোকে পরে কল দিচ্ছি। আচ্ছা। কল কাটতেই মায়ের কল আসে। পরি মনে মনে খুশি হয় অনেক। মায়ের আয়ও অনেক। ফোন রিসিভ করে হ্যালো বলে পরি, কিন্তু ওপাশ থেকে একদম নিশ্চুপ মা। এবার এপাশ থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসে। ওমা, কি হয়েছে? কাঁদছো কেন? পরির মা কাঁদতে কাঁদতে বলল, আমার পিচ্চি মেয়েটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আমার পিচ্চি মেয়েটা মা হবে। পরি চুপ করে আসে। কি বলবে বুঝতে পারছে না। মাত্রই তো আপুর সাথে কথা হলো, তাহলে মা জানলো কিভাবে? তুমি খুশি না মা? কি বলছিস পাগলি? খুশি না মানে? অনেক অনেক খুশি। আমার পরি মা হবে। আচ্ছা, তুমি কি করে জানলে গো? সাদাব কল দিয়ে বলল। কি বলছো? ওর একটু লজ্জা করলো না? হা হা হা। তিশা মুখ গোমরা করে বসে আছে। সুলতান বিষয়টা খেয়াল করলো। কি হয়েছে তিশু? আমি তোমার সাথে আরি তোমার সাথে আমি কি করলাম? কিছুই করনি। তাহলে? একটা সুখবর। কি? পরি মা হবে। মানে? পরি প্রেগনেন্ট? সত্যিই? হ্যাঁ। এটা তো খুশির খবর। তাহলে তুমি মুখ গোমরা করে বসে আছো কেন? থাকবো না কেন? আমার কি মা হতে ইচ্ছে করে না? তিশার কথা শুনে কাশতে থাকে সুলতান। সুলতানকে কাশতে দেখে তিশা তাড়াতাড়ি পানি নিয়ে আসে। এক চুমুকে সব পানি শেষ করে ফেলে সুলতান। তিশা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, এভাবে কাশতেছে কেন? কী জানি। কে হঠাৎ নাম নিল? একদম মিথ্যা বলবা না। মিথ্যা কখন বললাম? তুমি আমার বেবি দেবে কিনা বলো।
বাচ্চামি করো না তিশু, পড়তে বসো। না, আমার বেবি চাই। তুমি নিজেই তো একটা বাচ্চা এখনও, তাতে কি হয়েছে? পরেও তো বাচ্চা, ওরও তো বাবু হবে। সুলতানের মুখটা মলিন হয়ে যায়। জোর করে মুখে হাসি টেনে বলে, দেওয়ার মালিক আল্লাহ, তিনি যেদিন দিবে সেদিন ঠিকই আমাদের বেবি আসবে। কথাটা বলে সুলতান বাইরে চলে গেল। সাদাব বাজারে গিয়ে মিষ্টি কিনছে আর বিলি করছে। সাদাবের বন্ধুরা উৎসুক চোখে তাকিয়ে আছে। ব্যাপার কি দোস্ত, কিসের ব্যাপার? এত মিষ্টি কেন খাওয়াচ্ছিস? আরে আজ চাইলে পুরো মিষ্টির দোকানটাই তোদের খাওয়াবো, কিন্তু কারণটা কি? আরে তোরা চাচ্ছ হবি মানে? সত্যি? হ্যাঁ রে হ্যাঁ। বন্ধুরা সাদাবকে জড়িয়ে ধরে বলে, কংগ্রেচুলেশন দোস্ত, আহ ভাবতেই কি খুশি লাগছে, আমরা নাকি চাচ্ছ হব। বেশ কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মিষ্টি নিয়ে বাড়িতে যায়। পরি তখন স্টাডি রুমে পড়ছিল। বেডরুমে পরীকে না দেখে স্টাডি রুমে ওকে দেয়। সাদাব সোজা রান্নাঘরে চলে যায় পরির জন্য কিছু বানাতে, কিন্তু রান্নাঘরে গিয়ে সাদাবের চোখে একদম সানা ভরা। সাদাব অবাক হয়ে, মা তুমি রান্নাঘরে কেন? দুধ গরম করছিলাম। তুমি তো দুধ খাও না, বাবা খাবে। ধুর, পরের জন্য। সাদাব কি বলবে বুঝতে পারছে না যে মা এখন আগুনের তাপ সহ্য করতে পারে না, সে নাকি পরের জন্য দুধ গরম করছে। যখন রান্নাঘর থেকে সাদাবের মা বের হলো, তখন দেখলো হাতে গরম দুধ আর সেদ্ধ ডিম। মায়ের পেছন পেছন সাদাবও যায়। পরে মাথায় হাত দিয়ে পড়ছিল। সাদাবের মা রুমে ঢুকে বলল, মাথায় হাত দিয়ে কেন পড়ছো? এত কিসের চিন্তা? না মা, কিছু না। শাশুড়ির হাতের দিকে তাকালো পরি। মা আপনার হাতে? ওহ, এগুলো তোমার জন্যই। আমার জন্য মানে? এসব কি আপনি করেছেন? হ্যাঁ। এখন কি তুমি একা নাকি? তোমার ভেতর একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে। সময়ে অসময়ে খেতে হবে তো নাকি? আমার নাতি নাতনি যেন নাদুস নুদুস হয়। শাশুড়ির কথা শুনে পরি হেসে দেয়, সাথে চোখে পানিও চলে আসে। হোক না এত ভালোবাসা বাচ্চার জন্য, পাচ্ছে। তবুও যে পরি সবার ভালোবাসা পাচ্ছে এটা ভাবতেই এক চিলতে হাসি ফুটে ওঠে। দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে সাদাবও সব দেখে। সাদাবের ঠোঁটে ভেসে ওঠে এক টুকরো হাসি। রাত জেগে আর পরীকে পড়তে দেয় না। সবার এমন পাগলামি দেখে বলে, তোমরা কি শুরু করলে? এখনও এত উতলা হচ্ছে কেন? আমি এখনও সব কাজকর্ম করতে পারবো। সাদাব মুখ গোমরা করে বলে, না, আমি কোনো রিস্ক নিতে চাই না। বাধ্য হয়ে তাড়াতাড়ি খেয়ে অন্য পাশে মুখ ঘুরে শুয়ে পড়ে। রুমের লাইট অফ করে ডিম লাইটটা জ্বালিয়ে দেয়। পরীর পাশে শুয়ে এক হাত পরীর কোমরে রাখতেই হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। পরীর এমন আচরণে হাসে সাদাব। এবার পরীর পেটে হাত দেয়, আরও জোরে ঝাড়া দিয়ে হাতটা সরিয়ে দেয়। সাদাবের দিকে ঘুরে দাঁত কটমট করে বলে, পেটে কেন হাত দিচ্ছ? হ্যাঁ, আমি না খেলে বেবি হেলদি হবে না। আমি রাত জাগলে বেবির সমস্যা হবে, ব্ল্যা ব্ল্যা। তাহলে তুমি যে তোমার হাতের মতো হাতটা আমার পেটে রাখছো, বাবু ব্যথা পাবে না? পরের কথা শুনে হা হয়ে যায় সাদাব। তুমি তো দেখছি বেশ কথা বলতে পারো পরি। হুম, বুকে আসো। না। আরে আসো না, বলছি তো না। বাপরে, বাবুর মা কি রাগ করেছে? আদিক্ষেতা সরো। না, সরবো না। সরতে বললে আরও কাছে যাব। পরে মুখ বেঞ্চি দিয়ে অন্য পাশে ঘুরে পরীর হাত ধরে সাদাবের বুকে নিয়ে আসে। মাথায় হাত বোলাতে বোলাতে বলে, যত খুশি রাগ করো বকো, কিন্তু দূরে যেতে দেব না একদম। মাথায় হাত বুলিয়ে দিলে পরি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এবারেও তার ব্যতিক্রম হলো না, পরি ঘুমিয়ে পড়েছে। সকালে যখন ঘুম ভাঙল, তখনও পরি স্পষ্ট বুঝতে পারছিল যে কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাদাব স্যার আর কে বা হবে, এটা পরি জানে। কিছুক্ষণ মুচড়ামুচড়ি করে জড়িয়ে ধরে, কিন্তু সাদাব যে পারফিউম ব্যবহার করে এটা সেই পারফিউমের ঘ্রাণ নয়। তাড়াতাড়ি চোখ খুলে শোয়া থেকে উঠে বসে পাশে তাকিয়ে দেখে তিশা খিলখিল করে হাসছে, আর পাশেই সুলতান। সাদাব ভেবে সুলতানকে জড়িয়ে ধরেছিল, কিন্তু মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তিশা। পরের মুখে কথা আটকে পড়ে কি বলবে বুঝতে না পেরে ইতস্তত করে বলল, সরি, আসলে আমি। সাদাব ভেবে তিশা খিলখিল করে হেসে বলল, সেটা তোমায় দেখেই বুঝেছি গো। তাছাড়া আমি কিছু মনে করিনি, রাফিনও না। আমি যখন মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম তখন তুমি এদিক সেদিক ঘুরে রাফিনকে জড়িয়ে ধরলে। হা হা, সরি তিশু, আমি বুঝতে পারিনি। ধুর, কিসের সরি? রাফিন তো উঠতেই যেতে চেয়েছিল, কিন্তু তোমার পাগলামি দেখার জন্য আমি বারণ করেছি। আর তাছাড়া সম্পর্কে রাফিন তোমার ভাগ্নি জামাই লাগে, হি হি হি। সো ডোন্ট মাইন্ড, লক্ষ্মী পরি। পরি সুলতানের দিকে একবার তাকালো। সুলতানের দৃষ্টি ব্যালকনিতে, বোধহয় আকাশ দেখছে। পরি জোর করে মুখে হাসি টেনে বলল, সাদাব কোথায়? কাকা নাকি কী কাজে বাইরে গেছে, তাই তো আমাকে আসতে বলেছে তোমাকে দেখার জন্য।
কিন্তু তিশু, কাল তো পরীক্ষা আছে, পড়তে হবে না তোমার? সমস্যা নেই বাবু পিচ্চিমা, আমি বই নিয়ে এসেছি। ওপস, দুধ চুলায় বসিয়েছিলাম, দেখে আসছে, দাঁড়াও। পরি কিছু বলার আগে তিশা দৌড়ে রান্নাঘরে চলে যায়। রুমে শুধু সুলতান আর পরি। তাড়াতাড়ি করে কাঁথা সরিয়ে খাট থেকে নামে পরি। পেছন থেকে সুলতান বলে, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করতে আসিনি। পরি পিছনে ঘুরে সুলতানের দিকে তাকায়। চোখে পানি টলমল করছে সুলতানের। ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটে বলে, কংগ্রাচুলেশন পরি, ধন্যবাদ। সুলতান মাথা নিচু করে চোখটা এদিক সেদিক ঘুরোচ্ছে, হয়তো চোখের পানি আটকানোর জন্য। এরপর ভাঙা ভাঙা গলায় বলে, জানো পরি, তুমি যেই সাইকোকে চিনতে, সে আর সাইকো নেই, সে এখন একজন দায়িত্ববান ছেলে। কিন্তু আফসোস, যার জন্য আমার এত পরিবর্তন তাকেই পেলাম না। যতবার তোমার ক্ষতি করতে চেয়েছি, ততবারই তোমার হাসি মাখা মুখটা চোখের সামনে ভেসে ওঠে। যতবার তোমায় বলতে চাই, ততই যেন বেশি করে ভালোবেসে ফেলি। এসব বলে কোনো লাভ নেই। আমি আগেও আপনাকে ভালোবাসিনি, আর কখনো বাসবও না। আমার সব ভালোবাসা শুধু সাদাবকে ঘিরেই। আমি সুখে আছি, বিশ্বাস করুন। দেখছেন না আমাদের ভালোবাসার প্রাপ্তি আসতে চলেছে। হাত জোর করে বলছি, প্লিজ কোনো ক্ষতি করার কথা কল্পনা তো আনবেন না। টলমল করা চোখ নিয়ে সুলতান বলল, নিশ্চিন্তে থাকো, তোমাদের কোনো ক্ষতি আমি আর করব না। তবে এটা সত্যি যে আমি এখনও তোমায় ভালোবাসি, আর সারা জীবন ভালোবাসবো। তিশু অনেক বেশি ভালোবাসে আপনাকে, আর আমি তোমাকেও ভালোবাসি। আর মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত একইভাবে ভালোবেসে যাব। পেছন থেকে তিশুর ডাক পড়ে, রাফিন। তিশুকে দেখে ঘাবড়িয়ে যায় পরি। গ্লাস ভর্তি দুদিনে পরির হাতে দেয়। চুপ করে সুলতানের সামনে দাঁড়ায়। বেশ থমথমা একটা পরিবেশ। নীরবতা ভেঙে তিশাই বলল, আমায় তো বলনি এটা তিশার? এমন প্রশ্নে পরি আর সুলতান দুজনেই ঘাবড়িয়ে যায়। কোনো রকমে সুলতান উত্তর দেয়, কোনটার কথা জিজ্ঞেস করছো তিশু? একটু আগে যে বললে। কী বললাম? মৃত্যুর আগ পর্যন্ত একইভাবে ভালোবেসে যাবে। কই, আমার তো একবারও বলিনি কথাটা। নাকি পরীর কাছে বলে বোঝাতে যাচ্ছ যে তুমি আমায় খুব ভালোবাসো? কথাগুলো তিশা কোমরে হাত রেখে বলে। এটা ভেবে পরি একটু স্বস্তি পায় যে তিশা শুধু শেষের কথাটাই শুনেছে, ভাগ্যিস আর কিছু শুনিনি, নয়তো খুব বেশি কষ্ট পেত মেয়েটা। তিশা এবার পরের দিকে তাকিয়ে বলল, জানা পরি, রাবিটা আমায় একটু ভালোবাসে না, সব সময় শুধু দূরে দূরে রাখে। তিশার এই কথায় পরি কী বলবে বুঝতে পারে না। জোর করে হাসতে চাইলেও পারছে না। খুব বিব্রতকর একটা পরিস্থিতি। পরীকে চুপ করে থাকতে দেখে তিশা বলল, ও পরি, রাফিনকে বলো না আমায় একটু বাবু দিতে। এহম এহম। সুলতান আবারও বিষম খায়। তিশা রাগে রাগে চোখে তাকিয়ে আছে। আরে তিশু, ওকে পানি দাও। একদম না পরি, এসব ওর নাটক। যখনই বাবুর কথা বলি এভাবে কাশতে থাকে। তিশু, এসব কি সবার সামনে বলতে হয় নাকি? কই সবার সামনে বললাম? আমি তো শুধু তোমার সামনে বললাম। তুমি আমার আপনজন, এত কথা বাদ। তুমি একটু রাফিনকে বোঝাও যাতে আমায় একটা বাবু দেয়। পরি একবার সুলতানের দিকে তাকাচ্ছে, আরেকবার তিশার দিকে। বিড়বিড় করে নিজেই মনে বলছে, না, এই মেয়েটা এমন এক বিব্রতকর অবস্থায় ফেলবে কে জানতো। গলাটা জেরে পরি বলল, ওসব পরে দেখা যাবে, আমি তোমাদের জন্য খাবার বানিয়ে আনছি। পেছন থেকে তিশা পরির হাত টেনে ধরে, কোথায় যাচ্ছ তুমি? রান্নাঘরে। একদম না, সাদাব কাকার বারণ আছে। সাদাব একটা পাগল যে, তাই এমন একটা ভাব যেন দুদিন পরে বাবু আসবে। অত শত জানি না বাবা, সাদাব কাকার আদেশ মানতেই হবেই। তাছাড়া কাকা বাহির থেকে খাবার দিয়ে গিয়েছে, কিন্তু ওগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। আমি গরম করে আনছি, তুমি বরং ফ্রেশ হয়ে নাও। কিন্তু তিশু, কোনো কিন্তু না, যা বলেছি তাই হবে। অগত্যা পরি ফ্রেশ হয়ে চলে যায়। ওয়ার্ডরোবের সামনে গিয়ে আটকে যায় জামা কাপড়। নেওয়ার সময় ইচ্ছে ছিল শাড়ি পরার, কিন্তু সুলতান তো ঘরে, শাড়ি তো রুমে এসে ঠিক করা যাবে না। তাই পরি গোলাপি কালার একটা লং কামিজ আর কালো কালার প্লাজো আর ওড়না নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রথমে ব্রাশ করে নেয়, এরপর শাওয়ার সেরে চুপচাপ দাঁড়িয়ে ভিজতে থাকে। যতক্ষণ না তিশু ঘরে এসে ডাক দিবে ততক্ষণ ভিজবে বলে পণ নেয়। তবু একা একা সুলতানের সাথে বসে বিব্রতকর কোনো অবস্থায় পড়তে চায় না। প্রায় 20 মিনিট পর তিশা আসে। চারপাশে তাকিয়ে পরীকে না দেখে সুলতানকে জিজ্ঞেস করে, পরীকে কোথায় গুম করলে? সুলতান আমতা আমতা করে উত্তর দিল, কি যা তা বলছো? পরি গোসলে গিয়েছে। জাস্ট কিডিং। আর পরি এখনও শাওয়ার নিচ্ছে। আশ্চর্য তো, এতক্ষণ শাওয়ার নিচে ঠান্ডা লেগে যাবে তো নাকি? একটু ডাকতে তো পারতে। আরে আমি ডাকবো মানে? সুলতানের কথা তোয়াক্কা না করে তিশা ওয়াশরুমের দরজায় নক করলো, পরি, আয় পরি। পরি শাওয়ার বন্ধ করে বলল, হ্যাঁ বলো। বলবো না তোমার মাথা ফাটাবো আমি? এই ঠান্ডার মধ্যে তুমি এতক্ষণ ধরে শাওয়ার নিচ্ছ, ঠান্ডা লেগে যাবে তো।
কিচ্ছু হবে না, আমি আসছি। জামা কাপড় পাল্টে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে পড়ি। সেই সাথে বড় বড় হা করে হাত দিচ্ছে। সুলতানের খুব রাগ হচ্ছে। কি দরকার ছিল এমন ঠান্ডা আবহাওয়ার, এতক্ষণ ধরে শাওয়ার নেওয়ার? এখন তো বাবুর ঠান্ডা লেগে যাবে। তিশা কোমরে হাত দিয়ে বলে, অলরেডি ঠান্ডা বাঁধিয়ে ফেলছো, কিচ্ছু হবে না তো? তোমাকে বলে কিচ্ছু হবে না, আমি জানি। যা বলার কাকাকেই বলবো। এখন খেতে আসো। বাবা মা খেয়েছে? হ্যাঁ, সাদাব কাকাকে সকালে খাইয়ে দিয়ে গিয়েছে। আচ্ছা, আমি গিয়ে জিজ্ঞেস করে আসি কিছু লাগবে নাকি? না ম্যাম, তার কোনো প্রয়োজন নেই। খাবার গরম করার সময় হালকা খাবার দিয়ে এসেছি, তুমি বরং খাও তো। আচ্ছা। সুলতান, তিশা আর পরি তিনজন মিলে সকালের খাবারটা খেয়ে নিল। খাওয়া শেষে পরি ব্যালকনিতে গিয়ে চুলের খোপা খুলে টাওয়াল দিয়ে ভালো করে ঝাড়ছিল। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সামনের কাটা চুলগুলো পানিতে, জামার গলার অংশ অনেকখানি ভিজে গেছে। সুলতান যেখানে বসেছে সেখান থেকে ব্যালকনি স্পষ্ট সব কিছু দেখা যায়। সুলতান কেমন যেন নেশা নেশা লেগে যায়। দ্রুত সেখান থেকে উঠে দাঁড়ায়। তিশা বুকুসকে জিজ্ঞেস করে, এভাবে উঠে দাঁড়ালে কেন? আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে তিশু, এখনই যেতে হবে। তুমি না বললে আজ কোনো কাজ নেই? ওটা আমার জবের সাথে রিলেটেড। এখন আসি কেমন? পরে তোমায় নিয়ে যাব। আচ্ছা। পরি আর তিশা মিলে স্টাডি রুমে পড়ছে। পরি মনোযোগ সহকারে পড়লেও তিশা বইয়ের পাতায় কলম দিয়ে আঁকিবুকি করছে। সেটা লক্ষ্য করে পরি তিশাকে আলতো করে ধাক্কা দিল। টিসু, হ্যাঁ বলো, কি করছো এটা? কই, না পড়ে কলম দিয়ে কি আঁকছো বইতে? ধুর, শয়তানে ধরেছিল। এখন মনোযোগ দিয়ে পড়বো। কিছু হয়েছে কি তিশা? কি হবে মানে? সংসারে আমার সাথে শেয়ার করো, মন হালকা হবে। তিশা বইটা বন্ধ করে লম্বা করে একটা শ্বাস নিল। কি আর শেয়ার করবো পরি, ভালোবেসে বিয়ে করেছি, এটা মনেই হয় না। কেন? রাপিনের সাথে আমার এখনও তেমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। রাপিন এখনও আমাকে আমার অধিকার দেয়নি। জিজ্ঞেস করনি কেন মন করে? করেছি, উত্তর পাইনি। পরি ঢের বুঝতে পারছে সুলতানের এমন করার কারণ, কিন্তু তিশাকেই বা কী বলবে পরি। কিছুক্ষণ চুপ করে থেকে পরি বলল, জানো কিছু, যে ভালোবাসা খুব সহজেই পাওয়া যায় সেটার স্থায়িত্ব কালেও ঠিক সেরকমই স্বল্প হয়। 2-3 দিনের ভালোবাসাটা সাধারণ মোহ থেকে সৃষ্টি হয়, কিন্তু যারা সত্যিই ভালোবাসে তারা মোহকে সত্যি ভালোবাসায় রূপান্তর করে। একটা তুমিকে ভালোবাসার মানুষকে আমার করে নিতে, নিজের করে নিতে একটু সময় দেওয়া উচিত। এতে মানুষটা ধীরে ধীরে কাছে আসার সাহস জুগিয়ে ওঠে। ধীরে ধীরে ভালোবাসার গভীরতা বাড়ে। কত বাধা বিপত্তি তো আসবে, তার জন্য কি ছেড়ে যেতে হবে? ভালোবাসলে একটু ভুল বোঝাবুঝি হবেই, সেই ভুলটা সংশোধন করার জন্য নিজেকে সময় দিতে হবে এবং অপর মানুষটিকেও সময় দিতে হবে। তবেই না প্রকৃত ভালোবাসার উন্মেষ ঘটবে। সাদাব কাকা তোমায় অনেক ভালোবাসে, তাই না? তিশার প্রশ্নে পড়ে একটু মুচকি হেসে বলে, হয়তো হ্যাঁ, আবার নয়তো না। এটা কেমন উত্তর হলো পরি? এটাই আপাতত আমার উত্তর তিশু, কেননা আমি নিজেই তো সন্দিহান। কখনো মনে হয় পরিস্থিতির শিকার, আবার কখনো মনে হয় অনেক পাল্টে গিয়েছে। আর এখন আগের চেয়েও বেশি ভালোবাসে। আল্লাহ না করুক যদি কখনো তোমাদের মাঝে কোনো ঝগড়া বা ভুল বোঝাবুঝি হয়, তখন কি করবে? ঝগড়া প্রতিটা সম্পর্কে, প্রতিটা সংসারে হবে। তাই বলে এই ঝগড়াকে কোনোভাবেই ইস্যু করা যাবে না। দুইজনের একজন সময় নিতে হবে, নয়তো সময় দিতে হবে। পরিস্থিতি ঠান্ডা হলে সবই ঠিক হয়ে যাবে। তুমি অনেক ট্যালেন্টেড পড়ি। হা হা হা, হেসো না, সত্যি বলছি, তুমি অনেক কিছুই বুঝো। তুমি এখনও জানো না বাস্তবতা কী, সংসার কী। যখন সংসার দায়িত্ব নিবে, বাস্তবতার সম্মুখীন হবে, সেদিন তুমিও সব বুঝতে পারবে। দিন দিন ম্যাচুর হয়ে উঠবে, বাচ্চামো স্বভাবগুলোও বাস্তবতার ভারে চাপা পড়ে যাবে। তিশা বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তবে ভয় পাওয়ার কারণ নেই। তোমার শ্বশুরবাড়ির লোকজন সবাই অনেক ভালো। তুমি কী করে জানলে? বারে, আমাদের বাড়ি তো পাশাপাশি। ওপস, ভুলেই গিয়েছিলাম। রাপিন মেবি তখন ট্রেনিংয়ে ছিল, তাই তুমি রাপিনকে চিনতে না। আচ্ছা যাই হোক, শোনো না, রাপিনকে কী করে আমার বসে আনি বলো তো? তিশার কথা শুনে পরি হেসে দেয়, তুমি জাদুকর নাকি যে বসে আনবে? তবে ভালোবেসে কাছে টেনে নিবে পাগলি। আল্লাহ এই ভালো জানে কখন তাকে কাবু করতে পারবো। বিকেলে সুলতান এসে তিশাকে নিয়ে যায়। সন্ধ্যার আজানের আগেই সাদাব বাসায় আসে। পরি তখন স্টাডি রুমে বইয়ের উপর মাথা রেখে ঘুমোচ্ছে। পরীকে এভাবে দেখে সাদাব নিজেই বলতে থাকে, একটু পরে সন্ধ্যার আজান দেবে আর মহারানী এখন ঘুমোচ্ছে, তাও আবার চেয়ার টেবিলে বসে। যদি একবার পড়ে যায় তখন কি হবে?
পরের বাহু ঝাঁকিয়ে ডাকতে থাকে, পরি, আয় পরি। পরে ঘুম ঘুম চোখে তাকায়, এসেছো তুমি? হ্যাঁ এসেছি। এখানে কেন ঘুমোচ্ছ? বেডরুমে এত বড় খাট রেখে। আরে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। হয়েছে, অনেক পড়ছো, এখন আসো। পরের চোখে মুখে পানি দিয়ে দেয় সাদাব, টাওয়াল দিয়ে মুখ মুছে দেয়। এতক্ষণে অজানা আজান দিয়ে দিয়েছে। বসো তুমি। সাদাব এক হাতে গরম কফি, অন্য হাতে এক চিকেন নুডলস নিয়ে আসে। পরের হাতে দিয়ে বলে, খাও। আমার একটু ক্ষুধা নেই গো, এত কিছু জানি না, খেতে হবে। বাধ্য হয়ে পরি খাওয়া শুরু করে। সাদাব এটা বেশ কয়েকবার খেয়াল করেছে যে পরি একটু পরপরই নাক টানছে আর হাসি দিচ্ছে। ব্রকুচকে জিজ্ঞেস করে, গোসল কখন করেছো? পরি ঢুক গিলে বলে, সকালে। কতক্ষণ করেছো? কি বলো না বলো, আমি কি ঘড়ি রেখে গোসল করতে যাই নাকি? কথাটা কাটিয়ে গেলেই হলো। অনেক সময় নিয়ে শাওয়ার নিয়েছো তাই না? পরি মাথা নিচু করে আসে। এখন যে একগাদা বকা খেতে হবে সেটাও জানে, তাই খাবারগুলো পাশের টি টেবিলে রেখে বকা খাওয়ার জন্য রেডি হয়। সাদা পাশে বসে পরীকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরে, এমন কেন করো বলো তো? এভাবে এত শাওয়ার নিলে তোমার যে ঠান্ডা লেগে যাবে, তখন শুধু তোমার না, বাবুরও কষ্ট হবে। পরি একবার নাক টেনে বলল, সরি, আর করব না এমন, মনে থাকবে তো? ঢের থাকবে। তিশা রাগ করে বসে আছে। সুলতান পাশে গেম খেলছিল। তিশার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তিশু? প্রশ্নটা তো আমি তোমায় করব। মানে কেন এমন করছো? তোমার কথা কিছু বুঝতে পারছি না। তুমি কি ভেবেছো আমার থেকে সব লুকিয়ে যাবে আর আমি কিছুই বুঝতে পারবো না? কিসের কথা বলছো তিশু? তিশা সুলতানকে ধমক দিয়ে বলে, চুপ, একদম চুপ। তিশা বসা থেকে সুলতানের দিকে এগিয়ে যায়। তিশা ধীরে ধীরে সুলতানের দিকে এগিয়ে যায়। সুলতান একটু দূরে সরে যায়। আমার আজ অধিকার, আমার চাই। কি পাগলামো শুরু করলে তিশা? কিসের পাগলামো? আর কোনটাকে পাগলামো বলছো তুমি? সরো এখান থেকে। না। ধ্যাৎ। সুলতান তিশাকে সরিয়ে দিয়ে বাড়ির বাইরে চলে যায়। ওদিকে তিশা আর্তনাদ করে কাঁদতে থাকে। বেশ রাত করে বাড়ি ফিরে সুলতান। পরের দিন সাদাব পরীকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে যায়। আজকে তুমি নিতে আসবে? না গো, অনেক কাজ পড়ে আছে, সেগুলো আগে শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। নিশান তোমাকে নিতে আসবে। আচ্ছা ঠিক আছে। পরীক্ষা দিয়ে যখন ক্লাস থেকে বের হয় তখন তিশা পরি পরি করে দৌড়ে আসে। দৌড়ে আসাতে অনেকটা হাঁপিয়ে গিয়েছে। আরে এভাবে দৌড়ে আসলে কেন? আমি অনেক খুশি পড়ি, অনেক খুশি। আজ বুঝি এক্সাম অনেক ভালো হয়েছে? না পড়ি, কারণ সেটা নয়। তবে কিভাবে যে বলি? আরে বলোই না। আমি তো কাল তোমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে মগজে ঢুকিয়ে নিয়েছিলাম, কিন্তু একটু তেরামো করেছি। যেমন কাল রাফিনের কাছে যেতে চাইলে ও আমায় রেখে বাইরে চলে যায়। তারপর তারপর আর কি? আমি তো কেঁদে কেটে একাকার করে ফেলেছি। রাত 1টার দিকে রাফিন বাড়িতে আসে, তখনও আমি অনেক কাঁদছিলাম। এরপর মহোদয়ের আমার প্রতি ভালোবাসা প্রকাশ পায়। তিশার কথা শুনে পড়ি অনেক খুশি হয়। যাক, অবশেষে সুলতান তাহলে তিশাকে সত্যিই ভালোবাসলো। এখন আর পরীকে তেমন কাজ করতে হয় না। টুকটাক কাজ বাদে সব কাজ সাদাব আর শাশুড়ি মিলেই করে। পরী কাজ করতে চাইলেই উল্টো বকা খায়। কদিন হলো পরীক্ষাও শেষ, এখন আর শুয়ে বসে ছাড়া পরীর কোনো কাজ নেই। বাবার বাড়ি যেতে চাইলেও সাদাব আর শাশুড়ি করা নিষেধ। প্রয়োজনে তারা আসবে, কিন্তু পরীকে এখন কিছুতেই চোখের আড়াল করা যাবে না। এভাবে প্রায় 1 মাস কেটে যায়। ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কোচিংয়ে ভর্তি হয়ে যায়। কিন্তু সাদাব কী করে বলবে বা শাশুড়ি রাজি হবে নাকি সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে পরি। পরির জন্য মাদার হরলিক্স বানিয়ে আনে সাদাব। পরে গ্লাসটা টেবিলে রেখে সাদাবকে জড়িয়ে ধরে। সাদাব হেসে দিয়ে পরীকে জড়িয়ে ধরে, কী ব্যাপার? আজ হঠাৎ আদর করতেছো? হঠাৎ আদর করতেছি মানে কি? হ্যাঁ, আমি কি তোমায় আদর করি না? না না, 100বার করো। সাদাবের শার্টের বোতাম একবার খুলছে আরেকবার লাগাচ্ছে। সাদাব শুধু ওর কাণ্ড কারখানাগুলো দেখছে। শোনো না। শুনছি তো। একটা কথা বলবো? বলো। রাগ করবা না তো? না, বলো। আমি কোচিংয়ে ভর্তি হব। কিসের? ভার্সিটি অ্যাডমিশনের জন্য। এই অবস্থায়? তুমি এখন প্রেগনেন্ট। এভাবে এত চলাফেরা, বাইরে যাওয়াটা মোটেও সুবিধাজনক না তোমার জন্য। প্লিজ না করো না। আমার সাথে তুমি তো আসো, আমি জানি তুমি আমার সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। প্লিজ সাদা, প্লিজ। আচ্ছা আমি দেখছি। লাভ ইউ। লাভ ইউ এতগুলো হয়েছে। আদর করার কারণ তাহলে এটাই ছিল? মোটেও না। আমি সবসময় আদর করি। কচু করো, খাও তুমি, তুমিও খাও। না তুমি, তুমি। এভাবে দুজনের খুনসুটিতে কেটে যায় প্রতিটা সকাল আর বিকাল। পরি আর তিশা দুজনেই এক কোচিং সেন্টারে ভর্তি হয়েছে। তিশা আর নিশান সাদাবের ভরসায়
ওদের ভরসাতেই পরীকে কোচিংয়ে ভর্তি করেছি, এজন্য অনেক কাঠখড় পোহাতে হয়েছে। সাদাবকে সবচেয়ে বেশি কঠিন ছিল ওর বাবা মাকে রাজি করানো। প্রতিদিন সকালে পরীকে কোচিংয়ে দিয়ে আসা। কোচিং টাইমে তিশা পরীর সাথে থাকে সবসময়, প্রয়োজনের সমস্যা সব তিশাই দেখে। আর বিকেলে ছুটির সময় নিশান নিয়ে আসে। নিশানের কলেজ ছুটি হয় 3:30-এ, আর পরীর কোচিং শেষ হয় 4টায়। তিশা জোর করলেও কখনোই পরী সুলতান আর তিশার সাথে যেতে চাইতো না। একদিন বিকালে নিশান পরীকে নিয়ে বাড়ি ফিরছিল। বাবা মা কেমন আছে রে নিশু? ভালো আছে। তোমাকে দেখতে চেয়েছে অনেকবার, নিয়ে আসিস না কেন? তোমাকে নিয়ে যেতে বলেছিল। আমার তো সময় নেই রে। সমস্যা নেই, একদিন বাবা মাকে সাথে করে নিয়ে আসবো সময় করে। আচ্ছা, তোর পড়াশোনার কি খবর? আগের থেকে ভালো। ঠিক মতো পড়াশোনা করবি? হ্যাঁ, তা তো করতেই হবে, নয়তো পরে আবার তোমার বাবু বলবে যে মামা পড়াশোনায় একদম গোবর গণেশ। হা হা হা। কিছু দূর আগাতে পড়ি বাইক থামাতে বলে। নিশান বাইক থামা। কী হয়েছে আপু? কোনো সমস্যা? তুই আগে থামাতো। বাইক থামানোর পরে পরে নেমে নাম তুই। কী হয়েছে? তুমি আবার বাইক চালাবা নাকি? ধুর কুত্তা, নাম তো। আমি ভেল পুরি খাবো। এই না, একদম না। সাদাব ভাইয়া জানতে পারলে তোমার আগে আমায় মেরে ফেলবে। কেন? কেন আবার কি? বাইরের খাবার খেতে বারণ করেছে তোমায়। দূর, আয় তুই। জোর করে নিশানকে নিয়ে যায়। গুনে গুনে 10টা বেলপুরি খায় পরি। আহ, শান্তি। পেটটা আরও ফুলে গেল রে। নিশান মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে বলল, এগুলো এখন হজম করতে পারলেই ভালো, নয়তো তোমার সাথে সাথে আমারও গর্দান যাবে। বাড়ি থেকে ফ্রেশ হয়ে নাই পড়ি। শরীর কেমন যেন গোলাচ্ছে, বমি বমি হবে মনে হয়। পেটও জ্বালা করছে। পরের স্পষ্ট মনে আছে যে জাল খায়নি, তাহলে পেট কেন জ্বলছে? 19-20 ভাবতে ভাবতেই পেট থেকে খাবার গলা পর্যন্ত উকড়ে আসে। পরে দৌড়ে ওয়াশরুমে যায়। গড় গড় করে বমি করতে থাকে। পেটের সাথে এখন গলা বুকও জ্বলছে। মুখ কেমন যেন তেতো হয়ে গিয়েছে। বমি শেষ করে বিছানায় গা এলাতেই আবার কেমন যেন গা গুলিয়ে ওঠে। আবার ওয়াশরুমে চলে যায় পরি। এই নিয়ে 4-5 বার বমি করে হয়। শরীরটা এখন একেবারে দুর্বল হয়ে গিয়েছে। এলোমেলো হয়ে বিছানায় শুয়ে পড়ে। শাশুড়ি রুমে এসে পরীকে এভাবে শুয়ে থাকতে দেখে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, এভাবে শুয়ে আছো যে? শরীরটা খুব দুর্বল লাগছে মা। কেন? কোচিং থেকে এসে খেয়েছো? না, বমি হয়েছে। সে কি? আমায় ডাকুনি কেন? এখন ঠিক আছো তুমি? মোটামুটি। তুমি একটু বসো, আমি খাবার নিয়ে আসছি। না না মা, আমি খাবো না। চুপ বললেই হলো নাকি? কিছু সময়ের মধ্যে শাশুড়ি মা খাবার নিয়ে এসে নিজ হাতে খাইয়ে দেয়, তারপর শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। আরামে নিদ্রা ভর করে পরের চোখের পাতায় সাদাব আসে 5টার দিকে। গালে হাত রেখে পরীকে ডাকতে থাকে, পরি, পরি উঠো, চোখ খুলে দেখো পরি। তাকাও। পরে ঘুম ঘুম চোখে তাকাতেই সাদাবকে দেখতে পায়। আবার চোখ বন্ধ করে ঘুমের রাজ্যে পা রাখতেই তখনই সাদাব ডাক দেয়, আয় পরি। পরে ঘুম ঘুম চোখে জবাব দেয়, কি? ভালো মতো চোখ খুলে তাকাও, দেখো সারপ্রাইজ। ঘুম নষ্ট করে সারপ্রাইজ দেওয়া লাগে? এটা কোন বইতে লেখা আছে? পরে বিরক্ত হয়ে তাকায় সাদাবকে। ঝাঁঝালো কিছু কথা বলতে যাবে তার আগেই পরের চোখগুলো বড় বড় হয়ে যায়। শোয়া থেকে উঠে বসে অবাক হয়ে বলে, এটা সত্যিই সারপ্রাইজ নাকি স্বপ্ন? পরি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মা, ভাইয়া, পিঙ্কি, দুলাভাই, আলভি, রওশন, আদিল, রেখা, জান্নাত আর ওর স্বামী এসেছে। সবচেয়ে বেশি অবাক হয়েছে ওর বাবাকে দেখে। পরি ঝড়ের বেগে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে, বাবা তুমি এসেছো? আমি ভাবতেও পারিনি তুমি আসবে এখানে। পরের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছিস তুই? অনেক ভালো আছি বাবা। জান্নাত একটু ভাব নিয়ে বলল, দেখেছিস বাবাকে পেয়ে আমাদের কথা একদম মনে নেই? কি আন্টি তুমি কি বলো? তোমার মেয়ে তো আমাদের দেখছেই না। বাবাকে ছেড়ে জান্নাতকে জোরে চেপে ধরে জান্নাত চেঁচিয়ে বলে, ওরে স্যার রে, মেরে ফেলবি নাকি? মেরেই ফেলবো। খুব হিংসে না? দুজনে খুনসুটিতে সকলে হেসে দেয়। বাড়ির সামনে খোলা জায়গায় বড় করে পিকনিকের ব্যবস্থা করেছে সকলে। পরিশুদ্ধ চেয়ারে বসে সব দেখছে। সাদাব, রওশান, আদিল, জান্নাতের বর, পরীর ভাই আর দুলাভাইয়েরা সকলে মিলে রান্না করছিল। পরে ইশারায় সাদাবকে ডাকলো। সকলকে পাশ কাটিয়ে পরীর কাছে যায়। ঘাসের উপর হাঁটু গিরে বসে পরীর কোলে হাত রেখে, কী ব্যাপার বাবুর আম্মু? বাবু আমায় মিস করছিল নাকি? বাবুর মা? শাট আপ, সবসময় শুধু ফাইজলামি। হা হা, বলো কি বলবে? বলছিলাম সবাই তো এখানে আছে, যদি নিশান আর বাবা মাকেও আজ আসতে বলতে। আমি কি তোমার অপেক্ষায় বসে আছি নাকি? অনেক আগে আমি ওদের আসতে বলেছি, গাড়িতে আছে ওরা। সত্যি বলছো? হ্যাঁ। তুমি সত্যি অনেক ভালো। এখন যাই, ওদের হেল্প করি। আচ্ছা। সাদাব চলে যাওয়ার পর ফোন ঘাঁটতে থাকে পরি। কিছুক্ষণ গান শুনে, কিছুক্ষণ গেম খেলে।
বোরিং হয়ে যায়, কোনো কাজই কেউ পরীকে করতে দিচ্ছে না, সকলেই কাজে ব্যস্ত। কিন্তু বাবা মাকে দেখা যাচ্ছে না। আশেপাশে করে তাকাতেই দেখতে পায় বাবা মা আর শ্বশুর শাশুড়ি মিলে হেসে হেসে গল্পগুজব করছে, গালে হাত দিয়ে চারপাশের সব দৃশ্য দেখছে। সময়টা যদি এখানেই থেমে যেত। পরিয়াপু, পরিয়াপু কই তুমি? মেন গেট থেকে তড়িঘড়ি করে আসতে আসতে পরীকে ডাকে নিশান। নিশানকে এভাবে আসতে দেখে ভয় পেয়ে যায়, কোনো বিপদ ঘটল নাকি। পরি আস্তে আস্তে এগিয়ে যেতেই নিশান কাছে এসে পড়ে। উপস্থিত সকলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছে। এভাবে চেঁচাচ্ছিস কেন নিশান? দেখো তোমার জন্য কী এনেছি। কী এনেছিস? আচার, ইডিয়েট। ভাবটা এমন ধরেছিস যেন বাসায় ডাকাত পড়েছে। যাহ, তুমি খুশি হওনি? আমি তো শুনেছি এই সময় নাকি মেয়েরা আচার অনেক পছন্দ করে। হ্যাঁ, ঠিকই শুনেছিস, কিন্তু এভাবে আশায় একটু ভয় পেয়েছি। যাই হোক, বাবা মা কোথায়? নিশান পেছনে হাত দিয়ে দেখে, ওই তো। সকলের সাথে দিনটা বেশ ভালো মতো কেটে যায়। সন্ধ্যার পর ড্রয়িং রুমে গল্পের আসর জমায় সকলে। গল্পের বিষয় হলো পরি আর সাদাপের বাবু হলে নাম কি রাখবে। এক একজন এক এক নাম রেখে যাচ্ছে। এক একজনের পছন্দ হয়তো আরেকজনের পছন্দ হচ্ছে না। সকলে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। পরীর মাথা ধরে যায়। তোমরা কি নাম রাখছো নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ বাজাচ্ছ বলো তো? পরীর কথায় সকলে চুপ হয়ে যায়। নিশান বলে উঠল, পরিয়াপু তুমি বলো তো বাবুর নাম কী রাখবা? আমি বলবো না, বাবুর নাম আমার 3 বাবা মা মিলে ঠিক করবে। সকলে পরীর কথায় মেনে নেয়। দেখতে দেখতে 3টা দিন কেটে যায়। পরীর বাবা মা মূলত এসেছে পরীকে নিয়ে যেতে, কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ প্রথমে রাজি হয় না। কিন্তু পরীর বাবা যখন বলল তখন আর কেউ বারণ করতে পারল না। পরের দিন রেডি হচ্ছে সবাই। একটু পরেই রওনা দেবে ঢাকার উদ্দেশ্যে। পরে জামা কাপড় পরে বের করে গোছাচ্ছিল। সাদব চুপচাপ বিছানায় বসে আছে, মুখটা একদম মলিন হয়ে আছে। পরি কাছে গিয়ে বসলেও কোনো ভাবান্তর আসে না সাদাবের মাঝে। সাদাবের হাত ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু না। মন খারাপ? না। আমার দিকে তাকাও, বলো কি বলবে। আমার দিকে তাকাতে বলেছি। পরি জোর করে সাদাবের মুখ নিজের দিকে ঘোরায়। একবার তাকে আবার চোখ সরিয়ে নেয় সাদাব। চোখ দুটো একদম লাল হয়ে আছে। সাথে নাকও। কাঁদছো কেন তুমি? কই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হুট করে সাদাব পরির 2 হাত পেঁচিয়ে ধরে। প্লিজ যেও না তুমি, দরকার হলে সবাইকে এখানে রেখে দাও, তাও যেও না প্লিজ। তোমার এই অবস্থায় তোমাকে দূরে রাখতে পারবো না আমি। আমার খুব টেনশন হবে। বাবু হওয়ার পর আমরা সবাই একসাথে যাব, তখন 1 মাস বেরিয়ে আসবো। তবুও প্লিজ এখন যেও না প্লিজ। পরি কি বলবে বুঝতে পারছে না। যেখানে বাবা নিজে নিতে এসেছেন সেখানে কি করে পরি সবাইকে ফিরিয়ে দেবে। এদিকে সাদাবকেও এভাবে রেখে যাওয়া যাবে না। তুমিও আমাদের সাথে চলো ঢাকায়। সম্ভব হলে এভাবে মনমরা হয়ে বসে থাকতাম না পরি। অফিসে কাজের অনেক চাপ, তবু বসকে তোমার কথা বলে বিকেল পর্যন্ত জব টাইম নিয়েছি, কিন্তু এতদিনের জন্য তো আর ছুটি দেবে না। আচ্ছা, তুমি মন খারাপ করো না, আমি দেখছি। পরে ওর মাকে খুঁজছে। রান্নাঘরে গিয়েও পেয়েও যায়। শাশুড়ি আর মা মিলে রান্না করছে আর গল্প করছে। পরে ইশারায় ওর মাকে বাইরে আসতে বলে। এভাবে ইশারায় ডাকলে কেন মা? কি মা, আমি ঢাকায় যেতে পারবো না। মানে কেন? সাদাব কান্নাকাটি করছে। এবার পরের মা বুঝতে পারছে না হাসবে নাকি কাঁদবে। উনি একটু হেসেই বলল, কান্নাকাটি করে মানে সাদাবকে বাচ্চা নাকি? জানি না মা, ওর মুখটা দেখেছো তুমি? তাই বলে যাবি না? ও যে কষ্ট পাবে মা। আর তোর বাবা যে তোকে নেওয়ার জন্য এত দূর আসলো, বাবাকে একমাত্র তুমি ম্যানেজ করতে পারবে মা? কিন্তু কি করে? বাবাকে বলো যে আমার কোচিং করতেই হবে। এ সময় কোচিং করা বাদ দিলে আমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিতে পারবো না। তাহলে তুই সত্যিই যাবি না? পরি মাথা নিচু করে বলল, সরি মা। পরির মা হেসে পরির কপালে চুমু খেয়ে বললেন, সারা জীবন এভাবেই স্বামী সংসার আর সন্তান ভালোবাসা নিয়ে সুখী থাক। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সকলে এগিয়ে দেওয়ার জন্য বাড়ির সামনেই সবাই গেলেও সাদাব আসেনি। রওশন আর আদিল অনেকবার জোর করে তাও রাজি হয়নি। পরীর শ্বশুর আর ভাসুর সবাইকে বাস স্টপ পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। শাশুড়ি আর পরি মেন গেট পর্যন্ত যায়। সকালে বিদায় নিয়ে নিজের রুমে যায়। সাদাব তখন শুয়েছিল। পরি চুপি চুপি সাদাবের কাছে যায়। ভাউ। সাদাব চিৎকার দিয়ে বসে পড়ে। পরি হাসতে হাসতে সাদাবের উপর গড়িয়ে পড়ে। পরি, তুমি যাওনি? জি না। কেন? কি করে যাব? মুখটা যা বানিয়ে রেখেছো। মাকে বলে বাবাকে ম্যানেজ করিয়েছি, আর এদিকে আমি ভেবেছি তুমি চলে যাচ্ছ, আর তাই তো রাগ করে আমি এগিয়ে দিতে যাইনি। হা হা হা। পরি, কি ভালোবাসি? আমিও অনেক বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি।
পরের দিন যথাসময়ে কোচিংয়ে পৌঁছে দিয়ে সাদাব চলে যায় অফিসে। আজ সাদাবের পরীকে নিয়ে আসার কথা থাকলেও 4টা পার হয়ে যাওয়ার পর সাদাব আসছে না। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর যখন দেখলো যে সাদাব আসছে না, তখন পরি একটা রিক্সা নিল বাড়ি যাওয়ার জন্য। কিছু দূর এগোতেই সাদাব ফোন দেয়। কোথায় তুমি? কতবার ফোন দিলাম, ধরলে না? সরি জান, ফোন সাইলেন্ট ছিল আর জ্যামে আটকে গিয়েছি আমি, তাই লেট হচ্ছে। কিন্তু আমি তো রিক্সায়। নামো তাড়াতাড়ি। তুমি রিক্সা থেকে নেমে কোথাও দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা। ব্যস্ত রাস্তায় রিক্সা চলছিল। সাইড করে রিক্সা চাপাতে গিয়ে পাশে থেকে আসা একটা বাইকের সাথে ধাক্কা লেগে পড়ি রাস্তায় পড়ে যায়। প্রাণপণ চেষ্টা করে নিজেকে ধরে রাখতে পারেনি। 2 হাত দিয়ে পেটে চেপে ধরে চিৎকার করতে থাকে। চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।